বাংলা গল্প সমগ্র আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা পাঠ করতে চলেছি গোয়েন্দা বরদচরণ। শুরু হচ্ছে, শুনতে থাকুন। গোয়েন্দা বরদচরণ একটা লাউ চুরির কেস নিয়ে খুবই চিন্তিত ছিলেন। কে বা কারা পরশুদিন নপাড়ার মুখ্যদা দিদিমার ঘরের চাল থেকে একটি নধর লাউ চুরি করে নিয়ে চলে গেছে। মুখ্যদা দিদিমার নাতি নাড়ুগোপাল বাইরে চাকরি করে। সে বড় লাউয়ের ডাল ভালোবাসে। নাতির জন্য লাউটা খুব যত্নে রেখেছিলেন দিদিমা। আজকালের মধ্যেই নাড়ুগোপালের আসার কথা, কিন্তু এর মধ্যেই পরশুদিন লাউটা চুরি হয়ে গেল। দিদিমা কেঁদে কেটে এসে পড়লেন বরদচরণের কাছে। ও বাবা বড়দা, আমার লাউ উদ্ধার করে এনে দাও বাবা। সেই থেকে বরদচরণের আর চোখে ঘুম নেই, খাওয়া দাওয়াও নেই। সঙ্গে অ্যাসিস্ট্যান্ট আর কুকুর নিয়ে সারা দিন আতস কাঁচ হাতে করে মুখ্যদা দিদিমার সারা বাড়ি, ঘরের চাল, পাড়া প্রতিবেশীদের আনাজ কানাচে তন্ন তন্ন করে ক্লু খুঁজেছেন। তারপর বাড়ি এসে সারাদিন বসে ভেবেছেন, কাগজে কলমে কী যেন লিখেওছেন। আর মাঝে মাঝে বাবা, না হচ্ছে না, এইসব গোছের কথা বলেছেন আপন মনে। এই বরদচরণের বয়স 30-32 হবে। বাড়িতে বুড়ি মা আছেন, আর আছে তার অ্যাসিস্ট্যান্ট ভাগ্নে চাক্কু, আর পোষা নেড়ি কুকুর ডঙ্কি। বরদচরণ কিছু মোটাসোটা মানুষ, ডন বৈঠক করা শরীর। ভাগ্নে চাক্কু রোগা হলেও জুড়ে জানে। ডঙ্কি খুবই ভালো ঘেউ ঘেউ করতে পারে। চাক্কু এসে বারবার খোঁজ করে যাচ্ছে, মামা কিছু ভেবে পেলে? বড়দা খুবই অন্যমনস্কভাবে বলেন, বোঁটা দেখে তো মনে হয় লাউটা বেশ বড়সড়ই ছিল। তা ছিল। লাউটা বোঁটা কেটে নেওয়া হয়নি, মুচড়ে ছিঁড়ে নেওয়া হয়েছে। ঠিকই ধরেছ। টিনের চালের ওপর একটা বড় লাউকে মুচড়ে বোঁটা ছিঁড়ে নেওয়া হলো, অথচ কোনো শব্দ হয়নি। মুখ্যা দিদিমার ছেঁড়া মশারির মধ্যে প্রচুর মশা ঢুকে পড়েছিল বলে দিদিমা সেটাতে ভালো ঘুমও হয়নি। শব্দ হলে তাঁর টের পাওয়ার কথা। চাক্কু চিন্তিতভাবে বলল, সেটা ঠিকই, তবে মুখ্যা দিদিমা আবার তো কান একটু খাটো কি না? সেটাও ভাবছি। এই সময় বাইরে ডঙ্কি ঘেউ ঘেউ করে উঠল। কে একজন চেঁচিয়ে বলল, কুকুর সামলান। চাক্কু ছুটে বাইরে গেল। একটু বাদে একজন বেশ ভালো চেহারার লোক ঘরে ঢুকিয়ে বললেন, বড়দাবু, একটা মার্ডার কেস। বরদচরণ গম্ভীরভাবে তাকে বসতে বলে কেস ডায়েরি খাতাটা টেনে নিয়ে কলম বাগিয়ে বললেন, হ্যাঁ ডিটেলসটা বলুন। আসলে ব্যাপারটা হলো কি, আমার পোষা কাকাতুয়াটাকে আজ সকালে তার দাঁড় থেকে মৃত অবস্থায় ঝুলে থাকতে দেখা গেছে। বরদচরণ ভ্রু কুঁচকে বললেন, তা এটা যে অস্বাভাবিক মৃত্যু তা আপনি কি করে বুঝলেন? খুবই স্বাভাবিকভাবেই ভদ্রলোক উদ্ভ্রান্ত মুখে বললেন, পাখিটার প্রতি আমার প্রতিবেশী রামচন্দ্রের অনেক দিনের লোভ। সে প্রায়ই বলতো, অম্বুজাক্ষ, তোমার কাকাতুয়াটা বড় চমৎকার হরির নাম করে হে। তখন থেকেই ওর মতলব আমার ভালো ঠেকেনি। আজ সকালে পাখিটাকে ঝুলতে দেখে আমি দাঁড়িয়ে রাখা জল আর পাখির খাবার পরীক্ষা করি। আমার মনে হচ্ছে জলে বা খাবারে বিষ মেশানো আছে। বরদচরণ ডায়েরি বন্ধ করে উঠলেন। পিস্তলটা ড্রয়ার থেকে বের করে পকেটে ভরলেন। আতস কাঁচ, দড়ি, ক্যামেরা এবং কী ভেবে টেপ রেকর্ডারটাও সঙ্গে নিলেন। চাক্কু এবং ডঙ্কিকেও তৈরি হতে বললেন। তারপর ভদ্রলোকের দিকে চেয়ে বললেন, অম্বুজাক্কবাবু, কেসটা অত সরল নাও হতে পারে। রামচন্দ্রবাবুর যেমন মোটিভ থাকতে পারে, আবার কাকাতুয়াটা সুইসাইডও করতে পারে, কিংবা এর পেছনে হয়তো আরও অনেক গভীর চক্রান্ত হয়েছে। বেরোবার সময়ে বরদচরণের মা ডেকে বললেন, বড়দা, দুটি পান্তা ভাত খেয়ে যাবি না? আর কে শোনে কার কথা?
বরদাচরণ বেরিয়ে পড়লেন। অম্বুজাক্ষবাবুর বাড়িটা বেশ বড়। পিছনে একটা ঢাকা দরদালানে অনেকগুলো খাঁচা, আর দাঁড়ে বিস্তর পাখি চেঁচামেচি করছে। বরদাচরণ কাকাতুয়ার দাঁড়টা ভালো করে দেখলেন। পাখিটা পায়ে বাঁধা শিকলি থেকে তখনও ঝুলছে। দাঁড়ের দুদিকে দুটি বাটিতে জল আর কাবলি ছোলা। একটা ছোলা তুলে নিয়ে পিছনের উঠোনে ছুঁড়ে দিলেন বরদাচরণ। একটা কাক সঙ্গে সঙ্গে নেমে এসে সেটা খেয়ে ফেলল। বরদাচরণ কিছুক্ষণ কাকটাকে লক্ষ্য করলেন। না, কাকটা তো মরল না। তার অর্থ ছোলায় তাহলে বিষ নেই। জল থেকে খানিকটা ড্রপারে তুলে নিয়ে বরদাচরণ এদিক ওদিক তাকিয়ে অম্বুজাক্ষবাবুদের পোষা কাবলি বিড়ালটাকে একটা কাঠের বাক্সের উপর বসে থাকতে দেখে এগিয়ে গিয়ে আচমকা চেপে ধরলেন সেটাকে। অম্বুজাক্ষ হাঁ হাঁ করে এগিয়ে এসে বাধা দেওয়ার আগেই বরদাচরণ বিড়ালটাকে অদ্ভুত কৌশলে হাঁ করিয়ে ড্রপারের জল তার মুখগহ্বরে ঢেলে দিলেন। বিড়ালটা বার কয়েক খুব আপত্তিকর শব্দ করল বটে, কিন্তু মরল না। বরদাচরণ গম্ভীরভাবে বললেন, ওদিকে অম্বুজাক্ষবাবু একটা হোমিওপ্যাথি ওষুধের শিশির থেকে কয়েকটা বড়ি খেয়ে আপনমনেই বললেন, ওফ, গায়ে হাতে বড্ড ব্যথা। ওদিকে চাক্কু ডঙ্কির বকলেস ধরে বাড়ির চারদিকে ঘুরে ঘুরে ক্লু খুঁজছিল। হঠাৎ সে দৌড়ে এসে বরদাচরণের কানে কানে এসে বলে গেল, লাভের খোসা, রামচন্দ্রবাবুর বাড়ির পিছন দিকে লাভের খোসা পড়ে আছে মামা। বরদাচরণ বিদ্যুৎ বেগে উঠে পড়লেন। বুড়ো মানুষ রামচন্দ্রবাবু ঘরে বসে রামায়ণ পড়ছিলেন। বরদাচরণকে দেখে যেন একটু চমকে উঠে বললেন, আরে আসুন আসুন বড়বাবু, বিখ্যাত লোকদের দেখা পাওয়া এক মস্ত সৌভাগ্যের ব্যাপার। বরদাচরণ বসলেন। স্থির চোখে কিছুক্ষণ রামচন্দ্রবাবুকে স্টাডি করে দেখলেন তিনি। রামচন্দ্রবাবু রামায়ণ বন্ধ করে বললেন, ভাবছিলাম আজই আপনার কাছে একবার যাব। আমার উঠোনের নারকেল গাছ থেকে কাল রাতে 6টা নারকেল কে বা কারা চুরি করে নিয়ে গেছে। খুবই রহস্যময় ব্যাপার। বাইরের থেকে কারো পক্ষে উঠোনে আসা খুবই শক্ত, তবে বলেই রামচন্দ্রবাবু খুবই ইঙ্গিতপূর্ণভাবে চুপ করে গেলেন। বরদাচরণ ডায়েরিতে কেসটা লিখে নিতে বললেন, কিচ্ছু গোপন করবেন না রামচন্দ্রবাবু। রামচন্দ্রবাবু লাজুক হাসি হেসে বললেন, না না, গোপন করে লাভ নেই। আপনার চোখে কি ফাঁকি দেওয়া সম্ভব, তা বলেই ফেলি। বলে গলাটা নিচু করে বললেন, এই পাশের বাড়ি অম্বুজটা মহা নারকোলখোর। 2 বেলা নারকোল খায়। বড়া করে খাচ্ছে, নাড়ু বানিয়ে খাচ্ছে, মুড়ি দিয়ে খাচ্ছে। অমন নারকোল খেতে আমি কাউকে দেখিনি। প্রায় সময়ই তো আমাকে বলে, রামচন্দ্রবাবু, আপনার গাছে বিস্তর নারকোল হয়েছে দেখছি। আমার সন্দেহ কাল রাতে। বরদাচরণ খুবই গম্ভীর হয়ে গেলেন। একটু আগেই তিনি অম্বুজাক্ষবাবুকে গায়ের ব্যথার জন্য হোমিওপ্যাথিক ওষুধ খেতে দেখেছেন। গায়ের ব্যথা তো হবেই। এই বয়সে যদি অত উঁচু নারকেল গাছে কেউ ওঠে, তবে ব্যথা হওয়াটাই তো খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু খুঁজে পেতেও অম্বুজাক্ষবাবুর বাড়িতে নারকোল বা নারকোলের ছোবড়া কিচ্ছু পাওয়া গেল না। এটাও তো রহস্যজনক। কারণ নারকোল খাওয়া যার নেশা, তার বাড়িতে নারকোলের চিহ্ন খুঁজে না পাওয়াটা এটাও খুব একটা অস্বাভাবিক ব্যাপার। কিন্তু রামচন্দ্রবাবুর বাড়ির পেছনে চাক্কুর কথা মতো লাউয়ের খোসা ঠিকই পাওয়া গেল। এটা একটা পরিষ্কার ক্লু। কিন্তু বরদাচরণ চট করে কিছু করেন না। অপরদিকে সময় দেন। তাকে যে সন্দেহ করা হচ্ছে তার টেরও পেতে দেন না। মুখ্য দিদিমাকে লাউয়ের ব্যাপারে আরও কয়েকটা প্রশ্ন করবেন বলে বরদাচরণ ভর দুপুরে দিদিমার বাড়ি এলেন। প্রশ্নগুলো এরকম: লাউয়ের রঙটা কীরকম ছিল, গাঢ় সবুজ না সাদাটে, লাউয়ের গায়ে এক জায়গায় একটা পোকার গর্ত ছিল কিনা, বোঁটার কাছে এক জায়গায় একটা নখ বসানোর দাগও পাওয়া যাচ্ছে। রামচন্দ্রবাবুর বাড়ির পেছনের আস্তাকুট থেকে সব কটা লাউয়ের খোসা কুড়িয়ে এনে বরদাচরণ তার মধ্যে এইসব অকাট্য চিহ্ন দেখতে পেয়েছেন। যখন মুখ্য দিদিমাকে জেরা করছিলেন বরদাচরণ, ঠিক তখনই হঠাৎ চাক্কু এসে চুপি চুপি কানে কানে খবর দিয়ে গেল, মামা, মুখ্য দিদিমার ভাড়ার ঘরে 1 বস্তা নারকলের ছোবড়া, আর 6টা
খোসা ছাড়ানো নারকোল। মাথাটা ঘুরে গেল বরদাচরণের। কেসগুলো খুবই জড়িয়ে যাচ্ছে, অসম্ভব জটিল হয়ে উঠছে। মুখ্য দিদিমার বাড়িতে নারকোল গাছ নেই, তবে ছোবড়ে বা নারকোল আসে কোত্থেকে? ওদিকে রামচন্দ্রবাবুর বাড়ির চুরি যাওয়া নারকোল মুজাফর বাড়িতেও পাওয়া যায়নি। নারকোলের সংখ্যাটাও আশ্চর্যজনকভাবে মিলে যাচ্ছে। এইসব ভাবতে ভাবতে বরদাচরণ উঠে পড়েন। পকেট থেকে পিস্তলটা বের করে দেখে নেন 6টা চেম্বারই গুলি ভর্তি আছে কিনা। আছে। রাস্তায় পা দিতেই একটা গাড়ি সামনে ঘ্যাঁস করে থামল। গাড়ির ভিতরে এক সম্ভ্রান্ত ভদ্রলোক। তিনি হাত জোর করে বললেন, আসুন, বিখ্যাত গোয়েন্দাকে বাড়ি পৌঁছে দিয়ে আমি ধন্য হই। বরদাচরণ উঠলেন। চাক্কু আর ডঙ্কিও উঠল সামনের সিটে। অচেনা ভদ্রলোক গলা নিচু করে বরদাচরণকে বললেন, একটা খুবই রহস্যময় কাণ্ড ঘটে গেছে। কাল আমার একটা বুড়ো কাকাতুয়া মারা গেছে। খুবই প্রিয় পাখি ছিল আমার। ঠিক করেছিলাম পাখিটার মৃতদেহ একটা ভালো জায়গায় কবর দিয়ে উপরে একটা চমৎকার সমাধি তৈরি করে দেব। কিন্তু বিপদ হলো, কাকাতুয়াটার মরদেহ একটা নায়লনের ব্যাগে ভরে বাইরে বারান্দায় রেখে গতকাল আমি ড্রাইভারকে গাড়ি বের করার কথা বলতে গিয়ে ফিরে এসে দেখি ব্যাগটা নেই। কি সাংঘাতিক কাণ্ড বলুন তো। কেসটা যদি আপনি নেন একটু। বরদাচরণ সবই টুকে নেন ডায়েরিতে। গম্ভীরভাবে বলেন, কাকাতুয়ার কেস তাহলে 2টো হলো। আশ্চর্য। বলেই দুশ্চিন্তিত বরদাচরণ বাড়ির সামনে নেমে গেলেন। দুপুরে খুবই অন্যমনস্কভাবে খেতে বসেছেন বরদাচরণ। কি খাচ্ছেন তা বুঝতেই পারছেন না। লাউ, কাকাতুয়া, নারকোল সব যেন জট পাকিয়ে আছে তার মাথায়। তার মা বললেন, ও বড়দা, লাউ ঘণ্ট দিয়ে আর 2টো ভাত মাখ। লাউ ঘণ্ট কথাটা বরদাচরণের মাথার মধ্যে যে ওকে টং টং শব্দ করল। প্রায়ই তিনি লাউ ঘণ্ট খান, কাজেই বিস্মিত হওয়ার কিছু নেই। হঠাৎ বরদাচরণ চমকে উঠে বললেন, লাউ ঘণ্ট? লাউ এলো কোত্থেকে? আমি তো আজ বাজার থেকে লাউ আনিনি। মা বলেন, তুই আনবি কেন? কাল চাক্কু লাউটা হাতে করে এনেছে। ওর কোন বন্ধুর বাড়িতে নাকি অনেক লাউ হয়েছে, তারা দিল। নিজের পাতের দিকে ভালো করে চেয়ে দেখলেন বরদাচরণ। লাউ ঘণ্টার পাশে 2টো বড়া পড়ে আছে। উঠে গিয়ে আতস কাচ নিয়ে এসে বড়াটা নিবিষ্টভাবে দেখছেন। তার মা বললেন, আরে দেখছিস কি, ও তো নারকোলের বড়া। ওই 6টা নারকোল নিশো চাক্কু কোন গাছতে নাকি পড়ে গিয়েছিল বাতাসে, তার 2টো ভেঙে ওই বড়া করেছি। বরদাচরণ বাকি সময়টা ভাত নিয়ে নাড়াচাড়া করে উঠে পড়লেন। চাক্কু অনেক আগেই খেয়ে দিয়ে কোন মাস্টারমশাইয়ের বাড়িতে পড়া বুঝতে গেছে। বরদাচরণ পিস্তল আর আতস কাজ নিয়ে ডঙ্কির শেকল ধরে ঘর থেকে বেরোলেন। তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন চারদিক। অবশেষে ডঙ্কি ইঙ্গিত বুঝতে পেরে তাকে গোয়াল ঘরে টেনে আনল। সেখানে একটা সদ্য কেনা দাঁড়ে জলজ্যান্ত একটা কাকাতুয়া বসে আছে। বরদাচরণকে দেখি বলে উঠল, হরি বলো ভাই, হরি ছাড়া গতি নাই। বরদাচরণ টেপ রেকর্ডার নিয়ে এসে পাখিটার কথা টেপ করতে লাগলেন। তারপর সারা দুপুর আর সন্ধে আর্কিমিডিস যেমন স্নানের চৌবাচ্চায় ডুব দিয়ে স্পেসিফিক গ্র্যাভিটির চিন্তা করেছিলেন, ঠিক তেমনি এক চিন্তার চৌবাচ্চায় ডুবে থেকে বরদাচরণও লাউ, কাকাতুয়া আর নারকোলের রহস্যে মগ্ন রইলেন। তারপর আর্কিমিডিস যেমন ইউরেকা বলে লাফিয়ে উঠেছিলেন, ঠিক তেমনি তিনিও লাফিয়ে উঠলেন। সমস্ত রহস্যটাই তাঁর কাছে জল হয়ে গেছে। বস্তুত তিনি এখন বুঝতে পেরেছেন, যে লোকটা মুখ্য দিদিমার লাউ চুরি করেছে সেই একই লোক গতকাল গাড়িওয়ালা ভদ্রলোকে মৃত কাকাতুয়াটা হাত সাফাই করে মুজাফরবাবুর জ্যান্ত কাকাতুয়ার দাঁড়ে ঝুলিয়ে রেখে হরিনামপরায়ণ জ্যান্ত কাকাতুয়াটাকে সরিয়ে ফেলে। আর সেই লোকটাই কোনো এক অজ্ঞাত কারণে রামভক্ত রামচন্দ্রবাবুর নারকোল গাছের 6টা নারকোলও গোপনে নামিয়ে নেয়। এবং ওই একই অপরাধী প্রমাণলোপের চেষ্টায় এবং তদন্তকে বিভ্রান্ত করার জন্য বরদাচরণকে রামচন্দ্রবাবুর বাড়ির পিছনে লাউয়ের খোসার সন্ধান দেয়
এবং মোক্ষদা দিদিমার বাড়িতে নারকোল ছোবড়ার অস্তিত্বের কথা ফাঁস করে দেয়। বেশ রাত হয়ে গেছে, সবাই গভীর ঘুমে। বরদাচরণ পিস্তল হাতে নিয়ে চুপিসারে পাশের ঘরে এসে অন্ধকারে চেয়ে রইলেন। আবছা দেখা যাচ্ছে দিদিমার বুক ঘেঁষে শুয়ে চাক্কু ঘুমোচ্ছে। একটা দীর্ঘশ্বাস ফেললেন গোয়েন্দা বরদাচরণ। না, এক্ষুনি তিনি কিছু করবেন না। অপরাধীকে তিনি সবসময় আরও সুযোগ দেন, তাতে অপরাধীকে যে সন্দেহ করা হচ্ছে তা সে বুঝতে পারে না, এবং এইভাবেই সে একদিন নিজের অপরাধের জালে ধরা পড়ে যায়। পিস্তল নামিয়ে গোয়েন্দা বরদাচরণ ফিরে এলেন নিজের ঘরে। তিনি এখন নিশ্চিতভাবে জেনে গেছেন কে অপরাধী। গল্পটি ধৈর্য ধরে শোনার জন্য অনেক ধন্যবাদ। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন।